হ্যালো এভরিওয়ান, আজকে আমরা এইচএসসি পদার্থবিজ্ঞান তৃতীয় পত্রের স্থির তড়িৎ চ্যাপ্টারের রাজশাহী বোর্ড 2022 সালের সৃজনশীল প্রশ্নটি সলভ করব। রাজশাহী বোর্ড 2022-এ স্থির তড়িৎ চ্যাপ্টার থেকেই দুইটি প্রশ্ন এসেছিল। এই চ্যাপ্টারটি এতটাই গুরুত্বপূর্ণ যে রাজশাহী বোর্ডে এখান থেকে দুইটি প্রশ্ন এসেছে। তো স্ক্রিনে দেখানো প্রশ্নটি ঢাকা বোর্ড 2022 সালে একদম একই প্রশ্ন এসেছিল। তাহলে এই প্রশ্নটি নিয়ে আমরা এখানে আলোচনা না করে সময় বাঁচানোর জন্য দ্বিতীয় প্রশ্নে চলে যাব। তোমরা এই প্রশ্নটির সমাধান দেখার জন্য ঢাকা বোর্ড 2022 সালের প্রশ্নটি সমাধানটি দেখে নিতে পারো। আমি লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তাছাড়া 22 সালের আরো যতগুলি কোশ্চেন আছে স্থির তড়িৎ থেকে এসেছে, সব লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো আজকে আমরা রাজশাহী বোর্ডে আসা তৃতীয় কোশ্চেনটি সমাধান করার চেষ্টা করব। তো দেখো কি বলা হয়েছে, বায়ু মাধ্যমে কোনো ধারকের সমান্তরাল পাত দুটির ক্ষেত্রফল এবং তারা পরস্পর থেকে একটি নির্দিষ্ট দূরত্বে রয়েছে। প্রত্যেকটি ধারকে 2 মাইক্রোকুলম্ব করে চার্জ রাখা আছে এবং পাতদ্বয়ের মধ্যে 4 মিলিভোল্ট বিভব পার্থক্যের সৃষ্টি হয়েছে। পরবর্তীতে পাত দুটিকে সমান দুই ভাগে ভাগ করে একই ব্যবধানে রেখে ওই ধারককে শ্রেণী সমবায়ে সাজানো হয়েছে। প্রশ্নটি পড়লেই বোঝা যায় ধারক কথাটি আছে, তার মানে এটি ধারক রিলেটেড টপিক থেকে এসেছে এবং এটি অবশ্যই স্থির তড়িতের একটি পার্ট। তার মানে এই সম্পূর্ণ কোশ্চেনটি সমাধানের জন্য আমাদের ধারকের পার্টটুকু ভালোভাবে জেনে আসতে হবে। চলো আমরা সমাধানে চলে যাই। তো এইখানে গয়ের প্রশ্নটি লক্ষ্য করলে দেখবে বলা আছে আদি অবস্থাতে ধারকের পাতদ্বয়ের মধ্যবিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করো। তো আমরা কি জানি, সমান্তরাল পাতধারক এই পাতধারকের ঠিক মাঝখানে আমাদেরকে নির্ণয় করতে বলেছে তড়িৎ প্রাবল্য। তো তড়িৎ প্রাবল্য নির্ণয়ের যে সূত্রগুলো আমরা এর আগে জানতাম, এখানে ওই সূত্রটি ব্যবহার করলে আসলে হবে না। E equals to 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কোয়ার, এইটা এখানে বসানো যাবে না, কারণ কোনো একটি পাতের ক্ষেত্রে প্রাবল্য কত হবে সেটি গাউসের সূত্র থেকে জানা যায়। তো গাউসের সূত্রটি কি ছিল সেটি আমরা একটু পরেই নেক্সট পেজে গিয়ে দেখতে পারবো। তো যেহেতু এখানে দুটি পাত রয়েছে, দুটি পাতের ঠিক মাঝখানে তড়িৎ প্রাবল্য বের করতে হবে। তাহলে ঠিক মাঝখানে যদি তড়িৎ প্রাবল্য বের করতে হয়, তাহলে আমরা এই পাতের জন্য একটি তড়িৎ প্রাবল্য বের করব এবং ডান পাশের পাতের জন্য একটি তড়িৎ প্রাবল্য বের করব। তারপরে সেটিকে আমরা ভেক্টর যোগফল করে দেব, তাহলেই সমাধান হয়ে যাবে। এবং ঘ নম্বর প্রশ্নে বলা হচ্ছে পরবর্তী ঘটনার সঞ্চিত শক্তি পূর্বের অপেক্ষা বৃদ্ধি পাবে কি না। অর্থাৎ এখানে ঘটনা কিন্তু দুইটা। এই যে এখানে পরবর্তীতে বলে একটা অপশন আছে, পরবর্তীতে বলে একটা অপশন এখানে দেখা যাচ্ছে, এই ঘটনাটি হলো সেকেন্ড ঘটনা। তাহলে আমরা তার আগের ঘটনার মোট সঞ্চিত শক্তি এবং পরবর্তী ঘটনার মোট সঞ্চিত শক্তি নির্ণয় করব, তুলনা করব, তাহলেই সমাধানটি হয়ে যাবে। তো গয়ের প্রশ্নটি দেখো, এই একটি পাত, এই একটি পাত, এদের ক্ষেত্রফলের মান বলে দেওয়া আছে, মধ্যবর্তী দূরত্বের মান বলে দেওয়া আছে এবং বলে দেওয়া আছে এটি বায়ু মাধ্যমে। তাহলে আমরা ঠিক মাঝখান অর্থাৎ এই পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করব। তো যেহেতু বাম পাশে পজিটিভ চার্জ রয়েছে, এই পজিটিভ চার্জ থেকে তড়িৎ প্রাবল্যের ডিরেকশনটা হবে পি বিন্দুর দিকে। অর্থাৎ আমরা যদি পি বিন্দুতে একটি একক চার্জ স্থাপন করি, তাহলে কি হবে, পি বিন্দুতে একটি একক চার্জ স্থাপন করলে ওই চার্জের উপরে এই ধনাত্মক পাতটি বিকর্ষণ বল সৃষ্টি করবে এবং সেটাকে চেষ্টা করবে ডান দিকে নিয়ে যাওয়ার। একইভাবে পি বিন্দুতে 1 কুলম্ব ধনাত্মক চার্জের জন্য এই ঋণাত্মক পাতটি আকর্ষণ করে ডান দিকে নিতে চাইবে। অর্থাৎ E1 এবং E2 এর ডিরেকশন হবে একই দিকে। তাহলে আমরা বলতে পারি পি বিন্দুতে মোট প্রাবল্য হবে E1 আর E2 এর সাধারণ যোগফলের সমান। কেননা যখন দুটি ভেক্টর রাশির মধ্যবর্তী কোণ হয় 0 ডিগ্রি, তখন ওই ভেক্টর রাশি দ্বয়ের ভেক্টর যোগফল আর সাধারণ বীজগাণিতিক যোগফল একই হয়ে যায়। এখানে একটা জিনিস জেনে রাখা ভালো যে এখানে E1 আর E2 একই হবে, কেননা পাতদ্বয়ের ক্ষেত্রফল যেহেতু সমান,
তাহলে ওই পাত দ্বয়ের ক্ষেত্রে প্রাবল্যের মান দুটির ক্ষেত্রেই একই হবে, অর্থাৎ E1 E2 একই হবে। তো এই E1 বা E2 কিভাবে বের করব? এটি হচ্ছে গাউসের সূত্র থেকে আমরা বের করতে পারবো, আমরা কুলম্বের সূত্র থেকে বের করতে পারবো না। কোনো পাতের ক্ষেত্রে তড়িৎ প্রাবল্য কত হবে সেটি বিজ্ঞানী গাউস সূত্র প্রয়োগ করে দেখিয়েছেন কিভাবে তুমি একটি পাতের ক্ষেত্রে তড়িৎ প্রাবল্য নির্ণয় করবে। তো সেই সূত্রটি হলো E equals to sigma by 2 epsilon naught, সিগমা বাই 2 epsilon naught। এখানে সিগমা হলো চার্জের তলমিতিক ঘনত্ব, অর্থাৎ চার্জ বাই ক্ষেত্রফল। অর্থাৎ আমরা এটা বলতে পারি E equals to Q by 2 epsilon naught into A। যেহেতু E হলো সিগমা বাই 2 epsilon naught, সিগমা হলো Q বাই A, তাহলে এই কথাটি লেখা যাবে। তো আমরা প্রথমে চার্জের তলমিতিক ঘনত্বটা নির্ণয় করে ফেলি। তো এখানে লক্ষ্য করলে দেখবে চার্জের তলমিতিক ঘনত্ব Q বাই A, Q হলো প্রতিটি পাতের চার্জ, A হলো এরিয়া। দুটি মানই যেহেতু প্রশ্নে দেওয়া আছে আমরা এখানে বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পরে মান আসছে 0.02 কুলম্ব পার মিটার স্কয়ার। পরবর্তীতে আমরা E1 এবং E2 তে মানটি বসাবো, বসানোর পরে তাদের সাধারণ যোগফল করে দিব, তাহলে সমাধানটি হয়ে যাবে। তো সেই মানটি আসছে 2.2 × 10⁹ নিউটন পার কুলম্ব, যেহেতু তড়িৎ প্রাবল্যের একক নিউটন পার কুলম্ব। এটিই হলো দুটি পাতের ঠিক মাঝখানে মোট তড়িৎ প্রাবল্যের মান। পরবর্তী প্রশ্নতে চলে আসি। পরবর্তী প্রশ্ন বলা হয়েছিল পূর্বের সঞ্চিত শক্তি এবং পরিবর্তিত সঞ্চিত শক্তি একই হবে কিনা। তো একটি ধারকের সঞ্চিত শক্তি নির্ণয় করতে গেলে আমরা যে সূত্রটি ব্যবহার করে থাকি তার মধ্যে একটি হচ্ছে হাফ CV স্কয়ার। সি হচ্ছে ধারকত্ব, ভি হচ্ছে বিভব পার্থক্য। তো বিভব পার্থক্য বলে দেওয়া ছিল 4 মিলিভোল্ট, সেটাকে আমরা ভোল্টে কনভার্ট করলাম। এখন আমরা সি নির্ণয় করব। সি নির্ণয় করতে গেলে সমান্তরাল পাতের ক্ষেত্রে সি এর সূত্র হচ্ছে এপসাইলন নট এ বাই, যেহেতু পূর্বের ঘটনা সেহেতু আমরা এপসাইলন নট A1 বাই D1 দিলাম। এখানে জেনে রাখা ভালো D1 আর D2 কিন্তু একই হবে, কেননা পরবর্তীতেও কিন্তু পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের কোনো পরিবর্তন করা হয়নি। তো সেক্ষেত্রে D1 আর D2 কিন্তু একই হবে। তো আমরা এখানে C1 বের করলাম, C1 এর মান এসেছে 4.4 × 10⁻13 ফ্যারাড। তো আমরা সঞ্চিত শক্তির সূত্রে বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পরে আমরা পেলাম 3.5 × 10⁻83 জুল। পরবর্তীতে ধারকত্ব যদি C2 হয়, অর্থাৎ পরবর্তীতে কি করা হয়েছিল, পাতগুলিকে অর্ধেক করে ফেলা হয়েছে, পাতগুলো ঠিক অর্ধেক করে ফেলা, এতে করে তার এরিয়াটা অর্ধেক হয়ে যাবে, অর্থাৎ নতুন এরিয়া হবে A1/2। তাহলে সেটির মান আমরা নির্ণয় করলাম এবং D2 হবে D1 এর সমান, যেহেতু দূরত্ব একই। তো এখন আমরা ধারকত্বের মান দেব। তো আসলো 2.2 × 10⁻13 ফ্যারাড। এখন বলা হচ্ছে যে এই যে অর্ধেক করলাম, পাতগুলিকে অর্ধেক করলাম, তো অর্ধেক করে ফেললে কি হবে, দুইটি ধারক তৈরি হবে। এবার এই ধারক দুটিকে আবার পরবর্তীতে শ্রেণীতে সংযোগ করতে বলেছি। তাহলে আমরা প্রত্যেকটা ধারকের ধারকত্ব পেয়ে গেলাম। এখন আমরা এদেরকে যদি শ্রেণীতে সংযোগ করে দিই একটা বর্তনীতে, তাহলে তাদের তুল্য ধারকত্ব কত হবে? তুল্য ধারকত্বের সূত্র হচ্ছে 1/c = 1/c1 + 1/c2। সেই সূত্র আমরা বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পরে আমরা পেলাম 1.1 × 10⁻13, অর্থাৎ তুল্য ধারকত্ব 1.1 × 10⁻13। তাহলে পরবর্তীতে সঞ্চিত শক্তি কত হবে? হাফ CV স্কয়ার। যেহেতু বিভব পার্থক্যের কোনো পরিবর্তনের কথা বলে নাই, সেক্ষেত্রে আমরা আগেরটাই ব্যবহার করব, আর সি বা ধারকত্ব ব্যবহার করব তুল্য ধারকত্ব। তো সেক্ষেত্রে মোট শক্তি আসলো 8.8 × 10⁻19 জুল। তাহলে দেখা গেল পূর্বের শক্তি বেশি ছিল, বরং পরবর্তী ঘটনাতে ধারকত্বের মান কমে যাওয়ার কারণে হাফ CV স্কয়ার বা মোট সঞ্চিত শক্তির মান কম আসলো। তাহলে আমরা বলতে পারি পরবর্তী ঘটনায় সঞ্চিত শক্তি পূর্ব অপেক্ষা বৃদ্ধি পাবে না, বরং কমে যাবে।